নমস্কার, আমরা কাকসেনা। এখন শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও জল রাক্ষস গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আচ্ছা, এর আগে কি এমনটা হয়েছিল নাকি এই প্রথম এমন বিপদ দেখা দিয়েছে এই গ্রামে? সেটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে একজন আছে, হরিখুড়ো, তিনি আপনাকে বলতে পারবে। ও, তা ওনার বাড়ি কোথায়? সে তো অনেক দূরে মশাই। এই বেলা যাত্রা শুরু করলে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যাবে। আচ্ছা বেশ, কাল পরশু করে একবার না হয় যাওয়া হবে এখন ওনার কাছে। আপনি বলুন, বাকিটা বলুন। তো গ্রাম থেকে এতগুলো মানুষ নিরুদ্দেশ হওয়ায় সেদিন আমরা বুঝেছিলাম যে রানা সেদিন সত্যি কথাই বলছিল। রানাকে ডাক পাঠানো হলো, কিন্তু জানা গেল রানা দুদিন আগেই এই গাঁ ছেড়ে পালিয়েছে। আসলে আমাদের গাঁয়ে প্রবেশ করার আর বাইরে যাওয়ার ওই একটাই রাস্তা, তাই এই আতঙ্কের ফলে আর কেউই গ্রামের বাইরে কিছুদিন গেল না। কিন্তু খিদের জ্বালা বড্ড জ্বালা বাবু। বাড়িতে যখন সবজি ডাল আর একদম শেষে চাল ফুরিয়ে এলো, তখন নিরুপায় হয়েই তারা আবার অন্য গাঁ যেতে লাগলো। কিন্তু সারাদিন কাজের পর সেই তাদের ফিরতে সন্ধ্যা হতো, আর তারা ওই বীভৎস প্রাণীর হাতে মারা যেত। রেহাই পেল না খালের ধারে বসবাস করা মানুষগুলো। মাঝরাতে নাকি তাদের খড়ের চালের মধ্যে থেকে বীভৎস প্রাণী বাড়িতে প্রবেশ করে বাড়ির মানুষগুলোকে তুলে নিয়ে যেত। একজনও রেহাই পায়নি ওই অপদেবতার কাছ থেকে। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো। হ্যাঁ, কি বলুন। আচ্ছা, আপনাদের খালে কি মাছ আছে? আমার মন বলছে এই খালে কিন্তু একটিও মাছ থাকার কথা নয়। কি আশ্চর্য মশাই! হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। সত্যি এই খালে একটি মাছও অবশিষ্ট নেই। আগে খালে বড়শি বাঁধলে কত মাছ পড়তো, এখন দিনের বেলা একটু সাহস করে 10-20 বার জাল বাঁধলেও একটি মাছও ধরতে পারা যায় না। বুঝেছি, সেটাই স্বাভাবিক। আচ্ছা, চিন্তা করবেন না, আমার অনুমানই ঠিক। যেই সন্দেহ করেছিলাম মনে মনে, সেটাই হচ্ছে। তা তারানাথ মশাই, এ কি হলো বলুন তো? কাল আপনি ওই জলরাক্ষসকে ওই গাঁ থেকে বিতাড়িত করেছেন, তাহলে এই 4 জন মানুষ মরল কার হাতে? দেখুন, আপনাদের গ্রামে ইতিমধ্যে যে 40 জন মানুষ মারা গেছেন, আমি তাদের জন্য অত্যন্ত দুঃখিত। আমি কথা দিচ্ছি যে আমি এই গাঁয়ে থাকতে আর কোনো মানুষের জীবন বিপন্ন হতে দেব না। আর যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই অপদেবতাকে এই গাঁ থেকেও তাড়ানোর ব্যবস্থা করব, এটা আমি কথা দিয়ে গেলাম। তারানাথের মুখ থেকে এইসব কথা শুনে সমস্ত লোকের চোখে মুখে এই প্রথমবার খুশি ও বিশ্বাসের এক ঝলক দেখতে পেলাম আমরা। এরপর ধীরে ধীরে এক এক করে গ্রামের লোক বিদায় নিতে লাগলো। আমরাও গল্প করতে করতে দিনটা কাটিয়ে দিলাম। বিকেলবেলায় গ্রামের চণ্ডী মণ্ডপে বসে গ্রামের খুড়োদের সাথে আমরা গল্প করতে লাগলাম। খ্যাপাচরণ তারানাথকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা কিন্তু আপনি এখনো আমাদের বললেন না। এই অপদেবতাটা আসলে কে? এই গ্রামেই বা এলো কি করে? সে ঘটনা জানতে হলে তোমাদেরকে আমার ছোটবেলায় ফিরে যেতে হবে। তোমরা তো জানো, ছোটবেলা থেকে আমার সাথে অপ্রাকৃতিক ঘটনা মেলা ঘটেছে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি যখন ছোট ছিলাম, ছোট কেন, আমি প্রায় নিজের সমস্ত যুবককাল জুড়েই বড়শি এড়ে মাছ ধরতে খুবই ভালোবাসতাম। তো আমি যখন কিশোর ছিলাম, সেই সময় হঠাৎই এক বিশাল বড় চিলের সন্ধান পাই। আর সেখানে নাকি প্রচুর মাছ থাকলেও কিছু সময় ধরে বড় বড় মাছ আর পাওয়া যাচ্ছিল না। কিন্তু মাছ চুরিও হচ্ছিল না, কারণ পুকুরের চারধারেই কড়া পাহারার ব্যবস্থা ছিল। তাহলে সব মাছ যাচ্ছিলটা কোথায়? তো আমি পরে বুঝতে পারি ওই সব মাছ যাচ্ছিল আসলে ওই জল পিশাচের পেটে। আমরা সবাই একসাথে বলে উঠলাম,
জল পিশাচ। সে কি? জল পিশাচটা আবার কি? আচ্ছা, এমন ঘটনা তোমরা শুনেছ কখনো? এইটা কি কখনো হতে পারে? আমাদের এই খালে শেষে জল পিশাচের আবির্ভাব হয়েছে? মরবো রে, আমরা সবকটাই মরবো এবার মনে হচ্ছে। আমাদের এখন কি হবে? কে বাঁচাবে আমাদের? তোমরা সবাই এত দুশ্চিন্তা করো কেন? আমি তো এর আগেও ওই জল পিশাচকে বিতাড়িত করেছিলাম সেই দিঘি থেকে, তাই এবারেও আশা করি পারবো। কাল সকাল বেলায় আমরা ওই জল পিশাচকে বিতাড়িত করার কাজে লেগে যাব, চিন্তা করো না। খ্যাপাচরণ পাশ থেকে বলল, আচ্ছা ঠাকুর মশাই, আপনি বললেন জল পিশাচকে বিতাড়িত করবেন। আচ্ছা, একে কি হত্যা করা যায় না? না হে, আমি এত বছর তন্ত্র সাধনা করলেও ওই জল পিশাচের ব্যাপারে কোনো তথ্য পাইনি, তাই একে হত্যা করার উপায়ও আমি জানি না। তবে হ্যাঁ, ভাগ্যক্রমে আমি একে রোধ করার উপায় জানি। এই যা রোগকে। এরপর আরো কিছুক্ষণ গল্প হওয়ার পর যে যার বাড়ি চলে গেল। ঠিক সন্ধ্যা যখন হয় আশেপাশের বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে লাগলো। খ্যাপাচরণের বাবার তাগিদে আমরা তিনজনও তখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর সবার ঘুম ভাঙলো পরের দিন ভোরবেলা। তারানাথই আমাদের দুজনকে ঘুম থেকে ডেকে তুলল। ওই হে মানিক জোড়, ওঠো ওঠো। সেই যে সন্ধেবেলা ঘুমোলে, এখনো যে উঠলে না। নাও নাও, মেলা কাজ পড়ে আছে, ওঠো। এখন আমাদের করণীয় কি ঠাকুর মশাই? আপাতত দাঁত মুখ ধুয়ে নিয়ে সকাল সকাল স্নান করে নাও। শুদ্ধ বস্ত্র পরিধান করে তোমরা তৈরি হয়ে নাও দেখি। এরপর আমরা সবাই মিলে গ্রামের কিছু সাহসী কর্মঠ ছেলেদের নিয়ে চললাম সেই খালটির ধারে। দিনের বেলায় খালের অমন স্বচ্ছ জল দেখে কেউ বুঝতেই পারবে না যে ওই জলের গভীরে অমন মরণ বিপদ লুকিয়ে আছে। খালটির ধারে জড়ো হওয়ার পর আমরা তারানাথকে জিজ্ঞাসা করলাম যে এখন আমাদের করণীয় কি। সে বলল, এবার তোমাদের যেটা করণীয় সেটা হলো, এই যে এত ভারী বস্তুটা তোমরা সবাই কলকাতা থেকে বয়ে নিয়ে এসেছো, এটার ভেতরে কি আছে সেটা এখন দেখার পালা। নাও, এবার জিনিসটা বের করো বিভূতি। তারানাথের আদেশ পাওয়ার পর আমি ওই বড় পোডলাটার ভিতরে হাত পুড়ে যে জিনিসটা বের করলাম, সেটা একটা বড় কাঁচের জার, জারের ভিতর গাঢ় লাল হলুদ জাতীয় এক তরল। আমি অবাক হয়ে তারানাথকে জিজ্ঞাসা করলাম, এতে কি আছে ঠাকুর মশাই? এটা কোন ধরনের তরল? এতে মধু আছে, খাঁটি মৌমাছির মধু, একটুও কিন্তু ভেজাল নেই। অবশ্য তার জন্য বেশ মোটা রকমের টাকা খেয়েছে বিহার থেকে ব্যবসা করতে আসা ওই দোকানদারটা। সে কি? মধু দিয়ে কি হবে? সর্ষে কিংবা সর্ষে ফুল প্রেত বিতাড়নে কাজে লাগে। আমাদেরকে এই মধুই বাঁচাতে পারবে, ঠিক যেমনটা আজ থেকে বহু বছর আগে আমাকে বাঁচিয়েছিল আমি ওই জল পিশাচের হাত থেকে। আচ্ছা খ্যাপাচরণ, আমি তোমাকে তোমার সাথে করে যে কয়েকটা পাত্র আনতে বলেছিলাম না, এনেছো তো? হ্যাঁ ঠাকুর মশাই, এই যে আমরা যতজন আছি ঠিক ততগুলোই পাত্র আছে এখানে। ঠিক আছে, বেশ, তাহলে আমার কথা মন দিয়ে শোনো তোমরা। সবাই আগে নিজেদের পাত্রে এই জার থেকে মধু গড়িয়ে ভাগ করে নাও। তারানাথের কথা শুনে আমরা সবাই ওই বড় কাঁচের পাত্র থেকে মধু গড়িয়ে নিয়ে নিজেদের পাত্রে ভাগ করে নিলাম। এরপর তারানাথ বলল, এই খালটি ভীষণই বড়, তোমরা সবাই নিজের নিজের এলাকা এরপর ভাগ করে নাও। সবাই নিজের নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে তারপর এই খালের জলে তোমাদের ওই মধুগুলো ঢেলে দাও। হ্যাঁ, ঢেলে দেব? এতগুলো মধু নষ্ট করব? কিন্তু ঠাকুর মশাই, এতে আমাদের কোনো ক্ষতি হবে না তো?
ওই জল পিশাচ যদি আমাদের উপর আক্রমণ করে বসে? আরে না, ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাদের জন্য দুর্বা ঘাস, অপরাজিতা ফুলের পাপড়ি আর ওই রাম তুলসী গাছের শেকড় দিয়ে মাদলি তৈরি করে দিয়েছি। নাও সবাই তাড়াতাড়ি ওগুলো পরে নাও দেখি, তাহলেই তোমরা সুরক্ষিত থাকবে। তাছাড়া আমি তো আছি রে বাবা, এত ভয় পাচ্ছ কেন তোমরা? এরপরেই তারানাথের কথা মতো আমরা সবাই খালটির বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পড়লাম। এরপর একসাথেই খালের জলে নিজেদের পাত্রগুলি থেকে খাঁটি সর্ষে ফুলের মধু ঢেলে দিতে লাগলাম। তবে কিছুক্ষণ কোনো পরিবর্তন চোখে পড়ল না, কিন্তু হঠাৎই গোটা আকাশ জুড়ে যেন কোথা থেকে এক গাদা কালো মেঘ এসে হাজির হলো। আশেপাশে কোথা থেকে যেন তীব্র হাওয়া এসে চারপাশটা লন্ড ভন্ড করে দিতে লাগলো। সেই হাওয়ায় উড়ে আসা ধূলিকণা আমাদের চোখে মুখে ঢুকে যেতে লাগলো। আমরা অনেক কষ্টে চোখে চেয়ে যেটা দেখলাম তা দেখে সকলে একসাথে ভয় আর্তনাদ করে উঠলাম। দেখি এক বিভৎস কালো লোমশ প্রাণী খাল থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো। এ আমাদের পৃথিবীর কোনো জীব হতেই পারে না। এরপর সেই প্রাণীটি হঠাৎ কালো গোলকের মতো আকৃতি নিয়ে উপরের দিকে উঠে যেতে লাগলো। তারপর আর কিছুই দেখতে পেলাম না। আমরা যতজন এসেছিলাম সবাই খালের পাশেই বসে পড়েছিলাম। কেউ কেউ অজ্ঞান হয়ে গিয়েছিল, বাকিরা তাদের জ্ঞান ফেরাচ্ছিল। অনেক কষ্টে উঠে আমরা যখন নিজেদেরকে সামলাচ্ছি, তখন দেখলাম দূরে একমাত্র একজন সাদা দাড়িওয়ালা সৌম্য চেহারার ভদ্রলোক শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আর তিনি হলেন আমাদের সবার পরিচিত তারানাথ তান্ত্রিক। তারানাথ দেখলাম কিছুক্ষণ খালের কাছে মুখ নিয়ে গিয়ে কি একটা দেখার চেষ্টা করছে। আমি হাত দিয়ে বললাম, ও ঠাকুর মশাই, ওরকম ভাবে নিচের দিকে তাকিয়ে কি দেখছেন? মানে না না, কিছু না কিছু না, চলো চলো চলো, তোমাদের উপর অনেক ঝড় গিয়েছে। নাও নাও, বাড়ির পথে রওনা হতে চলো। এরপর আমরা সবাই গ্রামের উদ্দেশ্যে চলতে লাগলাম। সেখানে পৌঁছে ঢাক ঢোল পিটিয়ে গোটা গ্রাম জুড়ে সবাই তারানাথের মহত্ব প্রচার করতে লাগলো। সে আজ অসাধ্য সাধন করে দেখিয়েছে। গোটা গ্রামের লোক তাই কৃতার্থ হয়ে তারানাথের পায়ে প্রণাম করতে এলো। আপনি ছিলেন বলে এই যাত্রায় বেঁচে গেছি ঠাকুর মশাই। সত্যি তাই। জয় তারানাথ তান্ত্রিকের জয়, তারানাথ তান্ত্রিকের জয়। কিন্তু সর্বদা সরল মনের তারানাথ তাদেরকে বলতে লাগলো, আরে কি করছো কি তোমরা? আমাকে নয়, ঈশ্বরকে ধন্যবাদ দাও। আরে উনিই তো আমাকে পাঠিয়েছেন। প্রণাম করতে হলে ঈশ্বরকে করো, আমাকে নয়। এরপর সারাটা দিন সবাই খোঁজ গপ্প করতে করতেই কেটে গেল। গোটা গ্রাম জুড়ে যেন আজ উৎসব লেগেছে। শহর থেকে দেশি মুরগি আনা হলো। জমিয়ে সব তালতাড়ি দিয়ে দেশি মুরগি খেলো গ্রামের লোকেরা। আমাদেরও ঘুমোতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, কিন্তু কথায় বলে এক মাঘে শীত যায় না। ভোরবেলা হঠাৎই খ্যাপাচরণের বাবা আমাদেরকে ডাকতে এলেন। আপনারা উঠুন, ওদিকে তো সর্বনাশ হয়ে গেল। উঠুন আপনারা তাড়াতাড়ি। কি হয়েছে বাবা? এত ভোরবেলায় এমন কাঁচা ঘুম ভাঙাচ্ছ কেন? ওদিকে 4-4টা মানুষ মারা গেল, আর এদিকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। ওঠো তাড়াতাড়ি। আর তোর ওই তান্ত্রিককেও উঠতে বল। যত সব, একটা অকাজের তান্ত্রিককে নিয়ে এলি আমাদের এখানে। ঠাকুরমশাই, উঠুন তাড়াতাড়ি। শুনলেন তো বাবা কি বলে গেল এইমাত্র? কি হয়েছে নাকি? বাবা এসেছিলেন একটু আগে, এই মাত্রই বলে গেলেন কাল রাতে নাকি আরো 4 জন মারা গেছে। সে কি কথা? অসম্ভব! তাড়াতাড়ি চলো ওই জায়গায়। এই বলেই আমরা ওই বিছানা থেকে উঠে ঘটনাস্থলের দিকে যেতে লাগলাম। কিন্তু না, এবার আর খালের ধারে নয়, লোকের বাড়িতে। এই গায়ে শশুধর বলে এক চাষির বাস ছিল। সে তার বুড়ো বাপ মার বউকে নিয়ে বাস করত বাড়িতে। কাল রাতে তাদের 4 জনই মারা গেছে। আমরা অবশেষে ঘটনাস্থলে পৌঁছালাম। ইস, শ্বশুরধরের মাথাটা পুরো চিবিয়ে খেয়েছে। আরে ওর বউটারও শরীরটা দেখেছো? কোমরটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। হায় ভগবান, এবার কি হবে? দেখলাম
শশধরের বাড়ির পিছনের পুকুর থেকে তাদের 4 জনের লাশ তোলা হচ্ছে। 4 জনের দেহই আত খাওয়া। গোটা গ্রাম তখন আবার ভয়ে স্তব্ধ হয়ে রয়েছে। এই ভয়ঙ্কর ঘটনা তাদের সবাইকে আবার অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে লাগলো। ধীরে ধীরে তাদের এই ভয়ের আগে পরিণত হলো রাগ তারানাথের ওপর। প্রথম বোমাটা পড়ল গ্রামের মোড়লের কাছ থেকেই। তা তারানাথ মশাই, এ কি হলো বলুন তো? কাল আপনি ওই জলরাক্ষসকে ওই গাঁ থেকে বিতাড়িত করেছেন, তাহলে এই 4 জন মানুষ মরল কার হাতে? দেখুন, সবই বুঝলাম, কিন্তু সত্যি বলতে কি এই প্রশ্নের উত্তর আমার কাছেও বর্তমানে নেই। বিশ্বাস করুন, আমিও আপনার মতো অবাক। কি করে হতে পারে এটা? তাহলে ঠাকুর মশাই এখন করণীয় কি? হঠাৎই মোড়লের পাশ থেকে এক মাতব্বর গোছের লোক বলে উঠল, এখন করণীয় একটাই, এই তান্ত্রিককে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করুন তো দেখি। এই তান্ত্রিক আমাদের বিপদ বাড়িয়েছে, তো বই কমায়নি। কেন কেন আপনি এমন বলছেন কেন? কি ক্ষতি করেছেন উনি আপনাদের? ক্ষতি করেনি। এতদিন ওই জল রাক্ষস বলে ওই কি পিশাচ না রাক্ষস, ওটা খালের মধ্যেই থাকতো। তাই আমরা এটা ভেবেই নিশ্চিন্ত ছিলাম যে খালের পাশে না গেলে ও আমাদের মারবে না। কিন্তু ওই তোমাদের ডাকা ওই পাগলা তান্ত্রিক এসে এমন কাণ্ড করলো যে এখন ওই জল রাক্ষস খাল থেকে বেরিয়ে সারা মানুষের পুকুরে এসে বাসা বেঁধেছে। আর এমন গভীর রাত করে সে এসে মানুষ তুলে নিয়ে যাচ্ছে, ঠিক যেমন কিছু মাস আগে হারাধনের বাড়ির লোককে তুলে নিয়ে গিয়েছিল, আজ শশধরের বাড়ির লোককে তুলে নিয়ে গেল। হে ভগবান, এবার আমাদের কে বাঁচাবে কে জানে। খ্যাপাচরণ বাবা, তুমি শান্ত হও। এই ভদ্রলোকের কথাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। সত্যি তো, যে অপশক্তি এতদিন খালের মধ্যে ছিল, সে হুট করে আজ একেবারে খাল ডিঙিয়ে পুকুরেই বাঁচবে কেমন করে? এর মানে ভেবেছ? গ্রামের কোনো মানুষ আর সুরক্ষিত নয়। রাত্রে যখন খুশি ওই জলপিশাচ যার খুশি পুকুরে গিয়ে আশ্রয় নেবে এবং নিরীহ গ্রামবাসীদেরকে প্রাণে মেরে তাদের অবস্থা একেবারে দফা রফা করে দেবে। চলো, আজ এখানে দাঁড়িয়ে থাকার কাজ নেই, অনেক কাজ করতে হবে। চলো চলো, আজ আসি হে। এরপর আমরা মোড়লের কাছ থেকে বিদায় নিয়ে সোজা চললাম খ্যাপাচরণদের বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে অনেকটা সময় আলাপ আলোচনাতেই কেটে গেল। আমি তারানাথকে বললাম, আচ্ছা ঠাকুর মশাই, আমাকে একটা কথা বলুন তো। কাল ওই রাক্ষস যখন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল, তখন আপনি খালের জলের কাছে মুখ নিয়ে গিয়ে কি দেখার চেষ্টা করছিলেন? আসলে আমি যেটা জানতাম যে ওই পিশাচ যে স্থানে থাকে সেখানের সমস্ত বড় মাছকেও খেয়ে ফেলে, এবং আরও যা কিছু মাছ বেঁচে থাকে তা ওই পিশাচ নিজে খাবে বলে রেখে দেয়, অন্য কোনো মানুষকে পর্যন্ত ধরতে দেয় না। তাই ওই পিশাচ চলে গেলে তখন ওই জলাশয়ে আবার মাছের আনাগোনা করতে শুরু করে। তা কাল আমি আরও দুবার ওই খালের ধারে গিয়ে লক্ষ্য করেছি, কিন্তু সত্যি বলতে একটা মাছও খালের কোথাও নজরে পড়েনি আমার। তাই কাল থেকেই মনের ভেতরে একটা খটকা লেগেছিল। আজ সেই সন্দেহটাই সঠিক প্রমাণিত হলো, বুঝলে? তাহলে ঠাকুরমশাই, এরপরে আমাদের করণীয় কি? না হে খ্যাপাচরণ, এ আর মানুষের কমবি নয়। অশরীরকে এবার অশরীরী দিয়েই জব্দ করতে হবে। খ্যাপাচরণ, তোমাদের এই গায়ের শ্মশানটি কোন দিকে বলো তো? কেন, মানে কি হবে? বলোই না, প্রশ্ন কেন করো? ওই তো চণ্ডী মণ্ডপের ধারে যে বটগাছটা আছে না, ওটার পাশ থেকে একটা মেঠো পথ চলে গেছে। ওটা নাক বরাবর হাঁটবেন, 5 মিনিট হাঁটার পর ডাইনে বাঁকলেই শ্মশান। বেশ বেশ, এটুকু বর্ণনা নাই যথেষ্ট। এই বলেই তারানাথ বেরিয়ে গেল। আমরা দুজন হাঁ করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সকাল থেকে নানান ঘটনা ঘটার ফলে আমি আর খ্যাপাচরণ দুজনেই ক্লান্ত ছিলাম। তাই সারাটা দুপুর দুজন ঘুমিয়েই কাটিয়ে দিলাম। এইভাবেই দিনটা কেটে গেল। তারানাথ ফিরল অনেক দেরিতে। আমরা তাকে দেখতে পেয়ে বলি, তা মশাই, এতক্ষণ ছিলেনটা কোথায়? শ্মশানে কি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? হ্যাঁ, ওই আর কি, দেবী দেখা না দিলে বোধহয় শ্মশানেই এতক্ষণ ঘুমিয়ে পড়তে হতো। দেবী? এই দাঁড়ান, আপনি কি মধুসুন্দরী দেবীর কথা বলছেন? হ্যাঁ,
তার মানে আজ আপনি মধুসুন্দরী দেবীকে আহ্বান করেছিলেন? আর কোনো উপায় ছিল কি? মধুসুন্দরী দেবী? তিনি আবার কে? আর তিনি কি আমাদের গায়ে থাকেন? কই, এটা তো জানতাম না। আরে না না খ্যাপাচরণ, ও তুমি এখন বুঝবে না। মধুসুন্দরী দেবীর ব্যাপারে তোমায় না হয় আমি পরে একদিন বুঝিয়ে বলবো। তবে এটা জেনে রেখো যে উনি একজন তন্ত্র সাধনার দেবী। তা ঠাকুরমশাই, দেবী কি বললেন আপনাকে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলার জন্য এলাম। আমি যখন শ্মশানের ভেতরে প্রবেশ করে এক নাগাড়ে দেবীর আরাধনা করে যাচ্ছিলাম, তখন দেখলাম হঠাৎই আকাশ বাতাসের একটা অস্বাভাবিক পরিবর্তন। তা এরপর হঠাৎই দেখছি নুপুরের চমচম আওয়াজ হতে লাগলো। তারপর আমাকে অবাক করে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন মধুসুন্দরী দেবী। তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, চোখ খোল তারানাথ, আমি এসেছি। দেবী, আপনি এসেছেন? দেবী, আজ যে আপনার এই ভক্ত ব্যর্থ হয়েছে। দেবী, নিজেকে অমন ভাবে দোষারোপ করিস নে তারা। তোর কি দোষ বল? তুই যতটা সম্ভব চেষ্টা করেছিস। কিন্তু দেবী, তবুও তো আমি ওই পিশাচকে আটকাতে পারলুম না। কেন দেবী, কেন কেন আমি এইভাবে ব্যর্থ হলুম? তুই শান্ত হ তারা, আমি বলছি শোন। দেখ, এই জলরাক্ষস অতি সাংঘাতিক জীব। এরা অতি নিম্ন জগতের প্রাণী। তবে এরা সাধারণত মাছই খায়। কিন্তু কেউ যদি এদের মন্দির নির্মাণ করে এদের পূজা দেয় এবং সেই সাথে ভোগস্বরূপ জলরাক্ষসের কাছে নরবলি দেয়, সেই থেকে পিশাচ নরমাংস পিপাসু হয়ে পড়ে, আর তখন তাকে থামানো মুশকিল হয়ে পড়ে। তাহলে কি এই গ্রামে কোনো জলপিশাচের মন্দির রয়েছে দেবী? হ্যাঁ, শোন তারা, এই গাঁয়ে বহু বছর আগে এক মন্দির ছিল। সেই মন্দিরে একজন ধূর্ত তান্ত্রিক এক জলপিশাচকে জাগ্রত করেছিল। সেই সময়ও ওই পিশাচ বহু মানুষকে হত্যা করেছিল। কিন্তু এক দৈবযোগে ওই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং মাটির তলায় মিশে যায়। কিন্তু এই গ্রামে 1 মাস আগেই বন্যা হওয়ায় বেশ কিছু জায়গার মাটির বড় টিলাগুলি গলে যায়, আর তখনই জলপিশাচের মূর্তিটি আবার আবির্ভূত হয় এবং ফলস্বরূপ পুনরায় এই গ্রামে জলপিশাচের আগমন হয়। তাহলে দেবী, আমাদের এখনকার মতো করণীয় কি? ওই মূর্তি কোথায় আছে সেটা তোকে খুঁজে বের করতে হবে তারা। তারপর যজ্ঞ করে তাতে ওই মূর্তিটি আহুতি দিলেই জলপিশাচ সারা জীবনের মতো বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু দেবী, আমি ওই মূর্তি পাবো কোথায়? সেই ভাঙা মন্দিরটিই বা কোথায়? যদি দয়া করে একটু বলেন দেবী। সেটা আমি তোকে বলবো না তারা। ও জায়গার সন্ধান তোকে নিজেকে বের করতে হবে। এখন আমি এলাম তারা। এই বলে দেবী মধুসুন্দরী অন্তর্ধান হলেন। আমিও তারপর কি করা যায় এই ভাবতে ভাবতে বাড়ির পথে রওনা হলাম। যা, মধুসুন্দরী দেবী বললেনই না যে ওই মূর্তি কোথায় রাখা আছে। সবই বললেন, শুধু ওইটুকু বললে দেবীর কি ক্ষতি হয়ে যেত শুনি। না হে, ভগবানের কাজ শুধু দিক নির্দেশ করা। আখেরে চেষ্টা তো আমাদেরকেই করতে হবে। আমি বললাম, তাহলে ঠাকুরমশাই, এবার আমাদের করণীয় কি? সেটাই ভাবছি। তবে একটা উপায় আছে। সেদিন গ্রামের মোড়ল বলেছিল বিশু খুঁড়ো বলে নাকি এক প্রবীণ লোক আছে এই গাঁয়ে, আর সে নাকি জল পিশাচের ব্যাপারে কিছু হলেও বলতে পারে। বুঝলে বিভূতি আর খ্যাপাচরণ, এবেলা তো আর হবে না। কাল সকাল সকাল বরং আমরা রওনা হব ওই বিশু খুঁড়োর বাড়ি। এখন উনিই আমাদের শেষ ভরসা, বুঝলে? আচ্ছা ঠাকুরমশাই, কিন্তু ঠাকুরমশাই, আমার আরেকটি অন্য বিষয়ে প্রশ্ন ছিল। সন্ধ্যা হয় করছে। আজ রাতেও যদি সেই জল রাক্ষসের আগমন হয়, তখন কি হবে? সে বিষয়ে তোমাদের ভাবতে হবে না হে, ওর ব্যবস্থা আমি করে দিয়েছি। খ্যাপাচরণ পাশ থেকে বলল, কি ব্যবস্থা করছেন জানতে পারি কি?
তা তোমাদের কি মনে হয় আমার শ্মশান থেকে ফিরতে এত দেরি এমনি এমনি হলো? আরে মধুসুন্দরী দেবীর সঙ্গে সাক্ষাৎ তো মাত্র কয়েক মুহূর্তের জন্য হয়েছিল। এরপর আমি সোজা গ্রামের ভেতরে চলে আসি। তারপর গ্রামের চণ্ডী মণ্ডপে গিয়ে মোড়লের অনুমতি নিয়ে আমি গ্রামের প্রতিটি ঘরে গিয়ে বাস্তুশুদ্ধিকরণ আর ঘর বন্ধ করে আসি। এতে কি হবে ঠাকুরমশাই? এতেই হবে যে তন্ত্রমতে ঘর বন্ধ হওয়ার ফলে কোনো অশুভ শক্তি আর ঘরের ভেতরে প্রবেশ করতে পারবে না, তা সে যতই শক্তিশালী হোক না কেন। সমস্ত গ্রামবাসীদেরকে তাই ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে যে সন্ধ্যার পর আর যেন তারা বাড়ির বাইরে না বেরোয়, সে মোটামুটি তোমার জীবনে যাই হয়ে যাক না কেন। এই তোমাদের বাড়িটাই শেষ বাড়ি ছিল। শোনো খেপাচরণ, সন্ধ্যের পর তোমার বাড়ির লোকেরা যেন বাইরে আর না বেরোয়, তুমি একটু বারণ করে দিও, বুঝলে তো? আচ্ছা ঠাকুরমশাই, আর বলছি যে আপনি আমাদের বাড়ির ঘর বন্ধ করেছেন তো? এই গ্রামে আসার দিনেই আমি বাড়ির ঘর বন্ধ করে রেখেছিলাম। কি বলতো, আমাদের তন্ত্রমতে বলে যে আগে নিজের দেহ বন্ধ, ঘর বন্ধ, তারপরে অন্যের কথা ভাববে। তবে হ্যাঁ, একটি ব্যাপারে তোমাদের সাবধান করে রাখি। গোটা গায়ের মধ্যে একমাত্র তোমাদের বাড়ি আর মোড়লের বাড়ি অবস্থা সম্পন্ন, এবং তোমাদের দুজনেরই বাড়ির গোয়াল ঘরগুলো আসলে বাড়ির সাথে যুক্ত নেই, আলাদাভাবে আছে। তাই সেই ক্ষেত্রে আমার কিছুই করার নেই। রাতে যদি গবাদি প্রাণীর ওপর ওই অপশক্তির আক্রমণ করে তাহলে তার দায় কিন্তু আর আমার নয়, এই বলে দিলুম। বেশ ঠাকুরমশাই, ঠিক আছে, আমি বাড়ির লোককে বলে দিচ্ছি। এরপর তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা যখন বসে নানান ব্যাপার নিয়ে আলোচনা করছি, তখন হঠাৎই মনে হলো দূরের পুকুরের জলে যেন কেমন একটা উথাল পাতাল শুরু হলো। তারানাথ আমাদেরকে বলল, ওই এসে গেছে, দেখো ওই এসে গেছে। আমি ঘড়ি দেখলাম সবে মাত্র 9:30 বাজে। এমন সময় কলকাতা শহরে থাকলে সবে সন্ধ্যা। এরপর শুনতে পেলাম সেই জলের মধ্যে কোলাহলের শব্দ ধীরে ধীরে জলে ঝাঁপ দেওয়ার শব্দে পরিণত হচ্ছে। মনে হলো যেন কোনো 10 মণ ওজনের ব্যক্তি এক পুকুর থেকে অন্য পুকুরে ঝাঁপ দিয়ে বেড়াচ্ছে, আর সাথে এক পৈশাচিক গো গো আওয়াজও শুনতে পাচ্ছিলাম। বাবরে, সেই আওয়াজ শুনে সারা শরীরে কাঁটা দিয়ে উঠছিল। আমাদের পাশে তারানাথ শুয়ে আছে জানি, তবুও মনে মনে নিজের ইষ্টদেবকে স্মরণ করে নিলাম। হঠাৎই খেয়াল করলাম ওই আওয়াজটা ক্রমশ আমাদের এই বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার সারা শরীরের লোম খাড়া হয়ে দাঁড়িয়েছে। কি সর্বনাশ! তাহলে সন্ধ্যেবেলা তারানাথের কথাটাই সত্যি বলে প্রমাণিত হলো। দেখতে দেখতে ওই আওয়াজটি ক্রমশ কিশোরীদের গোয়াল ঘরের কাছে এসে থামলো। এরপর আমাদেরকে অবাক করে দিয়ে কে যেন এক ছটকায় কিশোরীদের গোয়াল ঘরের দরজা সজোরে খুলে দিল। এর পর মুহূর্তেই গোয়ালের ভিতর থেকে দুটো দুধেলা গরু আর ছাগলের তারস্বরে চিৎকার শুনতে পেলাম। কি সর্বনাশ রে বাবা! এরপর একটা ভীষণ ধস্তাধস্তির পর প্রাণীগুলোর আওয়াজ ধীরে ধীরে কমে আসতে লাগলো। বুঝলাম ওদের প্রাণবায়ু এই মাত্র শেষ হয়ে গিয়েছে, কিন্তু বিভৎসতা তখনও শেষ হয়নি। এরপর শুনতে পেলাম কোকড়াসে খাওয়ার শব্দ। মট মট করে প্রাণীগুলোর হাড়কে চিবানোর আওয়াজ শুনতে পেলাম। বুঝলাম জল পিশাচ এখন কোকড়াসে ওই গবাদি পশুগুলোর মাংস খাচ্ছে। হঠাৎ পাশ থেকে তারানাথ বলে উঠল, তোমরা আজ যা দেখছো এই প্রাণীটির বর্বরতা তার থেকেও 1000 গুণ বেশি। এরা বাচ্চা, বুড়ো, জোয়ান, স্ত্রী পুরুষের মধ্যে কোনো প্রভেদ জানে না। এদের কাছে নৈতিকতা বলে কিছুই নেই। এরা চরমতর নিষ্ঠুর এক নরকের কীট। নাও নাও, আর ওই আওয়াজের দিকে কান দিও না। কাল বিশুকুরোর বাড়ি যেতে হবে, ভোরবেলা উঠতে হবে যে। নাও নাও, ঘুমিয়ে পড়ো, এবার ঘুমিয়ে পড়ো, আর বেশি কথা বলো না। এরপর আর কেউ কোনো কথা বললাম না। সেই কোকড়াসে খাওয়ার শব্দটা এখনো আসছিল। এরপর কখন ঘুমিয়ে পড়ি আর নিজেদেরই মনে নেই। ঘুম ভাঙে লোকের কোলাহলে।
উঠে দেখি কিশোরীদের সারা বাড়ি জুড়ে গবাদি পশুর শরীরের মাংস, হাড়, রক্ত পড়ে আছে। মোড়লমশাই তারানাথকে দেখতে পেয়ে বলল, ঠিক যেমনটা আপনি বলেছিলেন সেটাই হলো সাধুজি। রাতে ওই জলরাক্ষস এসে আমাদের ঘরের আর ওই খেপাচরণের ঘরের গবাদি পশুগুলোকে মেরে তাদের মাংস খেয়ে গেছে। কাল রাতে আমি ওর আওয়াজ শুনেছি। মোড়লের কথা শুনে আশপাশ থেকে লোকেরাও বলাবলি করতে লাগলো, আরে হ্যাঁ, সেই তো আমিও শুনেছি সেই আওয়াজ। ও বাবা, এক পুকুর থেকে যখন আরেক পুকুরে ঝাঁপ দিয়ে যাচ্ছিল, কি ভয় না লাগছিল বলো। এরপর তারানাথ মোড়লকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা সবাই শান্ত হন। আমরা একটু পরেই আপনাদের বিশুখুড়োর গ্রামের উদ্দেশ্যে রওনা হব। আশা করি উনি আমার শেষ প্রশ্নের উত্তর দিতে পারবেন। তারপরেই আমি ওই জল পিশাচকে চিরতর এই গ্রাম থেকে বিতাড়িত করতে পারবো। আচ্ছা মোড়ল মশাই, আপনাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ বলুন। এই নিন, এই ফর্দটা আপনি রাখুন। আমি আজ রাতেই যজ্ঞ করব। এটাতে যজ্ঞের সাধারণ সামগ্রী যেমন ফুল, বেলপাতা, আম কাঠ, নিম কাঠ, ঘি, ধূপ, ধুনো, জবা ফুল এইসব লেখা আছে। আপনি নিজ দায়িত্বে একটু জোগাড় করে রাখবেন। আর যেই সকল সামগ্রী আপনাদের কারোর কাছে পাওয়ার কথা নয়, এই যেমন ধরুন ওই কালো বিড়ালের লেজের চুল, কাকের ডিম, শালিকের মরা বাচ্চা, শেয়ালের দাঁত, এইসব আমি নিজেই জোগাড় করে এনেছি। আমার পুটলির ভেতরে রাখা আছে। আমি আজ মধ্যরাতে যজ্ঞ শুরু করব। এখন আপাতত আমাদের গন্তব্য ওই বিশুখুড়োর বাড়ি। বিভূতি, খেপাচরণ, চলো আমার সাথে, চলো তোমরা। এই বলে আমি, খেপাচরণ আর তারানাথ তিনজন মিলে চললাম পাশের গায়ে বিশুখুড়োর বাড়ি। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে এলো। অবশেষে আমরা যখন বিশুখুড়োর বাড়িতে পৌঁছালাম, তখন খুড়ো জিজ্ঞাসা করলেন, কাকে চাই? আগে বিশুখুড়ো, আমি পাশের গাঁ থেকে এসছি গো। আমি খেপা গো খুড়ো। সেই ছোটবেলায় তোমার কাছে আসতাম ভূতের গল্প শোনার জন্য। আর সেই ছেলেটাই ছিলাম যে তোমার প্রতিটা কথায় হুটহাট প্রশ্ন করে বসতাম আর তুমি রেগে যেতে। হ্যাঁ রে পাগলা, আয় বাবা বস। সে কি আর আজকের কথা রে, তখন আমার বয়স কচি ছিল। এখন বয়স সামান্য একটু বেড়েছে বই কি। ভদ্রলোক কচি বয়স বলতে কি বোঝাচ্ছেন তা ঠিক বুঝলাম না। এখন ভদ্রলোকের বয়স নাই করে 90 বছর। এখনো শরীরে যা তেজ দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে ইনি সেঞ্চুরিটা তো আরামসে পার করে ফেলবেন। সে যাই হোক, বিশুখুড়ো এবার বললেন, তা বাবা এই দুজনকে এনাদের তো ঠিক চিনলাম না। এনাদের মধ্যে তো আবার তান্ত্রিকও আছেন বলে তো ঠাউর হচ্ছে। আরে তা কিছু হয়েছে নাকি রে? হ্যাঁ গো খুড়ো, সেই কারণেই তো তোমার কাছে আসা। দাঁড়াও, আগে আলাপ করিয়ে দিই। ও হলো আমার বন্ধু বিভূতি, আর ইনি তারানাথ তান্ত্রিক। নমস্কার। এরপর যতটা সংক্ষেপে সম্ভব খেপাচরণ বিশুখুড়োকে গত 1 মাস ধরে ঘটে চলা এই গায়ের বিভীষিকার ব্যাপারে বলে চলল। সব শুনে তো বিশুখুড়োর চোখ মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, তা অবশেষে তাহলে সেই কাহিনী সত্যি প্রমাণিত হলো? আচ্ছা, কি কাহিনীটা একটু বলুন তো। মানে কাহিনীটা কি বলা যায় আমাদের? হ্যাঁ নিশ্চয়ই। আগে আমাদের এই 2 গাঁ একসাথে ছিল। আজ থেকে বহু বছর আগে এক খারাপ কাপালিক এই গাঁয়ের ওপরে কোনো একটা কারণে কাপ্পা হয়। এরপর সে ওই খালটির ধারে, ওই যে সেই জায়গাটা যেখানে 2টো খেজুর গাছের মাঝে একটা অশ্বত্থ গাছ আছে, তার তলায় একটা মন্দিরও নিজের হাতে একটি জল রাক্ষসের মূর্তি নির্মাণ করে।
আর তারপর থেকে এই গোটা গাঁ জুড়ে চলে ধ্বংসলীলা। তো হঠাৎ ওই সময় কোথা থেকে যেন এক সাধু এসে ওই মন্দিরটা ভেঙে দেয় এবং ওই জল রাক্ষসের মূর্তিটিকে একটি মাটির টিপি নির্মাণ করে তার ভিতরে রেখে দিয়ে চলে যায়। ওই সাধুর উপর নাকি কোনো এক দেবতার আশীর্বাদ ছিল। সাধু যা বলতো অক্ষরে অক্ষরে সব মিলে যেত। গ্রাম থেকে যাওয়ার সময় ওই সাধু বলেছিল, রাক্ষস যদি কোনোভাবে আবারও জেগে যায় তাহলে যেন যজ্ঞের আগুনে তার ওই পিতলের মূর্তিকে গলিয়ে ফেলা হয়, তাহলে চিরতরে রাক্ষসের মুক্তি ঘটবে। খ্যাপাচরণ তখন তারানাথকে উদ্দেশ্য করে বলেছিল, কি আশ্চর্য, আপনার ওই মধুসুন্দরী দেবীও তো একই কথাই বলেছিল কাল আপনাকে। সত্যি ঠাকুরমশাই, আপনার মধুসুন্দরী দেবীর ক্ষমতা অসীম। আচ্ছা বিশুখুড়ো, তাহলে আজ আমরা আসি, বুঝলে? আবার পরে অন্য একদিন আসবো তোমার কাছে। আচ্ছা আয় বাবা, বেশ বেশ আয়। আমি খ্যাপাচরণকে বললাম, এই তুমি জানো তো ওই দুটো খেজুর গাছের মাঝের অসত্য গাছ কোথায় আছে? আরে আমি এই গায়ে ছোট থেকে বড় হয়েছি ভাইয়া, আমি জানবো না তো কে জানবে? ওখানে তো আমরা ছোটবেলায় কানামাছি খেলতাম। এরপর আমরা রওনা হলাম সেই মূর্তি উদ্ধারের উদ্দেশ্যে। আমি পথে যেতে যেতে তারানাথকে প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, ওই জল পিশাচ খাল থেকে উঠে পুকুরে এলো কিভাবে? এ আর এমন কি কাজ? আমরা যেমন কলকাতা ছেড়ে কিশোরীদের বাড়িতে এসে উঠেছি, সেও তেমনি খাল ছেড়ে পুকুরে এসে উঠেছে। কিন্তু ও এই গাঁ থেকেই চিরতরে বিদায় নিত যদি না ওর এই মূর্তিটি এই গাঁয়ে থাকতো। আসলে কি জানেন তো, ওর যা কিছু শক্তির আধার সব তো ওই মূর্তিটির জন্যই। মূর্তি শেষ তো ওই জল পিশাচও শেষ। এরপর দেখতে দেখতে আমরা কখন ওই দুই খেজুর গাছের কাছে এসে পড়লাম তা খেয়াল করিনি। দুই খেজুর গাছের মাঝে অসত্য গাছটা দাঁড়িয়ে আছে, আর এখানেই আছে সেই মূর্তি। নাও নাও, চোখ চারাও, চোখ চারাও, এখানে কোথাও কাছে পিঠে আছে এখানে। আচ্ছা একটা কাজ করো, আমি এই স্থানটা দেখছি, আর খ্যাপাচরণ তুমি ডান দিকটা দেখো, আর বিভূতি তুমি বাম দিকটা যাও। সেই মতো আমরা তিন দিক দেখতে লাগলাম। হঠাৎই খ্যাপাচরণ চিৎকার করে উঠে বলল, বলেই দেখি সে হাতে করে একটা পিতলের ছোটখাটো মূর্তির দিকে আঙুল দেখাচ্ছে। মূর্তিটি দেখে আমার কিছুদিন আগে সেই বিভীষিকাময় প্রাণীটির কথা মনে পড়ে গেল। অবিকল মূর্তিটি সেই রকম দেখতে, আর কাল বিলম্ব না করে তারানাথ এক হ্যাঁচকা টান দিয়ে মূর্তিটি মাটি থেকে টেনে তুলে নিল। এরপর আমরা তিনজন বাড়ির পথ ধরে আবার ফিরে আসতে লাগলাম। গ্রামে এলে মোড়লের কাছে জানতে পারি যে তাকে যজ্ঞের যেই সামগ্রী সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সেগুলো ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছেন। এরপর ঠিক হলো রাতে যেই যজ্ঞটা হবে তাতে গ্রামের সবাই ঘরের মধ্যে থাকবে, আর কেবলমাত্র তারানাথ, আমি আর খ্যাপাচরণই যজ্ঞস্থলে উপস্থিত থাকব। খ্যাপাচরণের বাবা প্রথমটায় বাধা দিয়েছিল আমাদের দুজনকে, কিন্তু কে শোনে তার কথা। আমাদের যেদের আগে তেনাকে হার স্বীকার করতেই হলো। রাতে জাগতে হবে, তাই আমরা সন্ধ্যা থেকেই ঘুমিয়ে নিলাম। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। ঠিক মধ্যরাতে তারানাথ যজ্ঞ শুরু করলো। তারানাথ একে একে সেই যজ্ঞের মন্ত্র পড়তে পড়তে ফুল বেলপাতা ঘি সবই আহুতি দিতে থাকে। এরপর হঠাৎই আকাশ বাতাস কাঁপিয়ে সেই কাল রাতের আওয়াজটা গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। পুকুরের জলে যেন ভূমিকম্প শুরু হয়েছে। বুঝতে পারলাম সে জল রাক্ষস একটার পর একটা পুকুর থেকে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অবশেষে সে যখন একদম কাছে চলে এলো আমাদের, তখন শেষ পারের জন্য তার সেই ভয়ঙ্কর রূপটা আর একবার দেখতে পেলাম আমরা। আর ঠিক তখনই তারানাথ যজ্ঞ কুণ্ডের মধ্যে সেই পিতলের মূর্তিটা দিয়ে দিল। তারপর এক গগন বিদারী আত্মনাদ করে
ওই জল রাক্ষস সারা জীবনের জন্য বাতাসে মিলিয়ে গেল। আমরা দুজনেই ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরে তারানাথ আমাদেরকে জ্ঞান ফিরিয়ে ঘরে নিয়ে গেল। সত্যি সে যাত্রায় তারানাথের জন্য খেপাচরণরা বেঁচে গিয়েছিল। এরপর আরও কিছুদিন ওই গায়ে থাকার পর আমরা অবশেষে একদিন সকাল সকাল বেরিয়ে পড়ি আমাদের শহর কলকাতার উদ্দেশ্যে। যখন ওই খালের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, তখন হঠাৎই আমি তারানাথকে উদ্দেশ্য করে বলে উঠি, এই খালের মধ্যে কত মাছ দেখেছ? আপনারা এতক্ষণ শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও জল রাক্ষস গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 5:55 এই কাক সেনা আবার হাজির হবে নতুন আরও একটি গল্প নিয়ে। তারানাথ তান্ত্রিক ও জল রাক্ষস ফ্যান ফিকশন গল্পটির লেখক হলেন সৌরভ দাস। গল্পটি পরিচালনায় ছিলেন কৃষ্ণেন্দু হালদার। গল্পে মুখ্য চরিত্র তথা তারানাথ এবং বিশুখুড়োর ভূমিকায় ছিলেন আকাশ বিশ্বাস। ওনাকে টিম কাক সেনার তরফ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের চ্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে পাশে থাকার জন্য। গল্পে মোড়লের চরিত্রে পুষ্পেন্দু, বিভূতি রুদ্রাক্ষ, খেপাচরণের ভূমিকায় কৃষ্ণেন্দু, হরমোহন সন্তু, সাধু কৃষ্ণেন্দু, মাতব্বর সৌরভ এবং মধুসুন্দরী দেবীর চরিত্রে মোনালিসা। অন্যান্য চরিত্রগুলি হল সৌরভ, সুচিস্মিতা, অনির্বাণ, অদ্রিজা, কৃষ্ণেন্দু, পুষ্পেন্দু এবং সন্তু। গল্পে সাউন্ড এফেক্ট এবং পোস্টার ডিজাইনিংয়ে সৈকত রায়, এডিটিং কৃষ্ণেন্দু হালদার ও প্রুফ রিডিং শিবরা।